এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব সকল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র একসাথে মানে আমরা হয়তো এর আগে একদিন পড়েছি ত্রিভুজ, একদিন পড়েছি চতুর্ভুজ, একদিন পড়েছি বৃত্ত, অথবা একদিন সামান্তরিক, একদিন রম্বস, একদিন আয়তক্ষেত্র, একদিন বর্গক্ষেত্র। কিন্তু আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা যত ধরনের ক্ষেত্র আছে, যত আকৃতির ক্ষেত্র আছে, সবগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এক ক্লাসের মাধ্যমে জেনে নিব। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসটা বেশি বড় হবে না। আজকে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এবং এদের আন্ডারে যত টাইপ আছে সবগুলা করব। এটা আমাদের শুধু একাডেমিকেই যে কাজে লাগবে তা না, এটা আমাদের বাস্তব জীবনে সহ অ্যাডমিশনও খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য নয়, যে কোনো ক্লাসের জন্যই এটা প্রযোজ্য হতে পারে। ওকে, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো আজকে আমরা কোনগুলা পড়বো। দেখো সকল ক্ষেত্রগুলো মানে কি? আকৃতি অনুযায়ী সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, অথবা বৃত্ত হতে পারে। এখন এই ত্রিভুজের ভিতর আবার অনেকগুলা ক্যাটাগরি আছে। এর ভিতর 3-4টা ক্যাটাগরি আছে। এই চতুর্ভুজের ভিতর অনেকগুলা ক্যাটাগরি আছে। আবার বৃত্ত আছে। এখন চলো এইগুলাই আমরা ইন ডিটেলসে দেখি কিভাবে এইগুলার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো কি আছে, ত্রিভুজ। এখন ত্রিভুজ কত টাইপের হতে পারে? হতে পারে সেটা সমবাহু ত্রিভুজ, হতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ, হতে পারে বিষমবাহু ত্রিভুজ। এখন কোনটাকে কি বলে সেটা যদি নাও জানো, এর আগে যদি তোমরা নাও জানতা, এখন আমি বলে দিব, সেটা শুনে হয়তো তোমরা বুঝতে পারবা। ওকে, ঠিক আছে। চলো আমরা প্রত্যেকটা টাইপের ত্রিভুজ কাকে বলে এবং সেটা কি ধরনের এবং তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখে নিই। তো চলো আমরা প্রথমেই দেখে নিই সমবাহুর ক্ষেত্রে। সমবাহুর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, সরি, এর আগে আমরা আরেকটা কাজ করে নিই। যে কোনো ত্রিভুজ, ধরো যে কোনো ত্রিভুজ, এর ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে কিভাবে তার ক্ষেত্রফল নির্ণয় করবা? ধরো একটা ত্রিভুজ আছে। আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই। ওকে, সরি, আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই, যে কোনো একটা ত্রিভুজ নেই। ধরো এই যে আমরা একটা ত্রিভুজ নিলাম। ওকে, ঠিক আছে। এখন এই ত্রিভুজটার এই ত্রিভুজটার এই ত্রিভুজটার এখানে ধরো ভূমি দেওয়া আছে, মানে নিচেরটুকু ভূমি, তো মানে নিচেরটুকু মানে এইটুকু, তাই তো? এইটুকু এইটুকু ধরো দেওয়া আছে, ভূমি, তাই তো? ভূমি ধরো বি, এইটুক বি দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে উচ্চতা, মানে এই এই বিপরীত বিন্দু, যে বাহু নিব তার বিপরীত বিন্দু থেকে এই বরাবর লম্ব টানলে যেইটুক দূরত্ব হয় সেইটা ধরো দেওয়া আছে এইচ, তাই তো? তার মানে এটার ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু, এক্ষেত্রে এরিয়া হবে হলো এরিয়া মানে ক্ষেত্রফল হবে হলো হাফ, মানে 1/2 ইন্টু ভূমি ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা। ওকে, ঠিক আছে, ব্যাস। এখানে দেখো এখানে কি আছে? ভূমি কি দেওয়া আছে? ভূমি আছে না বি, তার মানে ভূমি বি, তার মানে হাফ ইন্টু বি, তাই তো? হাফ ইন্টু বি, ভূমি বি না, ইন্টু উচ্চতা কি? উচ্চতা এইচ। তার মানে এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়ায়? ক্ষেত্রফলের সূত্রটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে দ্যাট মিনস হাফ ইন্টু, এখানে ভূমি মানে কি? ভূমি মানে বি, বি ইন্টু এইচ, তাই তো? উচ্চতা মানে এইচ। তার মানে তার মানে কোন ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা না থাকে, কোন ত্রিভুজের ভূমি আর যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা সেটা কিভাবে বের করব? আমাদের ভূমি এবং উচ্চতা গুণ দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমির মান যে কোনো কিছু হতে পারে বা উচ্চতার মান যে কোনো কিছু হতে পারে, আর মাস্ট বি এখানে সূত্রের শেষে এখানে
বর্গ একক লিখতেই হবে। বর্গ আমি সংক্ষেপে লিখলাম ব এ, দ্যাট মিনস বর্গ একক কিন্তু লিখতেই হবে, মাস্ট, তাই তো? তার মানে আমাদের টোটাল সূত্রটা কি দাঁড়ায়, যে কোনো ত্রিভুজের ভূমি ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে সেটা হবে হলো, আমি এখানে টোটাল লিখে দিচ্ছি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা হতে পারে, যে কোনো ত্রিভুজ, ধরো এই যে একটা ত্রিভুজ, এটা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে হবে হলো হাফ ইন্টু ভূ দিয়া লিখলাম ভূমি ইন্টু উ দিয়া লিখলাম উচ্চতা, ঠিক আছে? ব্যাস, এটাই হলো এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে। এখন ধরো ভূমি উচ্চতা নাই, অন্য কিছু আছে, সেই কেসে কি হবে সেটাই আমরা দেখবো এখন। এবার দেখো, এখন আমাদের বলছে সমবাহু ত্রিভুজ। এখনই আগে আমাদের প্রশ্ন হলো যে সমবাহু ত্রিভুজ কোনগুলা? সমবাহু ত্রিভুজ হলো সেইগুলাই যেগুলার প্রত্যেকটা বাহু সমান। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো চলো দেখি সমবাহু ত্রিভুজ কোনটি। সমবাহু ত্রিভুজ হতে পারে এরকম। এখন দেখো, এইখানে এখানে কিন্তু প্রত্যেকটা বাহু সমান। আমি এই টান টান দিয়ে বুঝিয়েছি যে প্রত্যেকটা বাহু সমান। ধরো যদি এইটা এ হয়, এটাও হবে এ, এটাও হবে এ। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও হবে 5 সেন্টিমিটার, এটাও হবে 5 সেন্টিমিটার, তাই তো? এইটা যদি এটা যদি 6 সেন্টিমিটার হয়, এইটুকু যদি 6 হয়, এইটুকু 6, এইটুকু 6, তাই তো? ওকে চলো, যদি এরকম হয়, এরকম কেস হয় যে সমবাহু, তাহলে সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি হবে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি হবে, মানে ক্ষেত্রফলের সূত্রটা কি সেটাই আমরা এখন দেখব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো, ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া এরিয়া এ আর ই, এরিয়া, এরিয়া দিয়ে বুঝাইতেছি ক্ষেত্রফল। এরিয়া ইজ ইকুয়ালস টু কি হবে, এরিয়া এরিয়া ইজ ইকুয়ালস টু কি হবে, দেখো যদি সমবাহু ত্রিভুজ হয় তখন হবে √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার, √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার, তাই তো? √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার। এখন এই এর মানটা কি, এর মানটা আমাদের দেওয়াই থাকবে, কারণ সমবাহু ত্রিভুজ যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্যই সেম। ধরো এটা 5 হতে পারে, এখানে এই এটা 5 হতে পারে, অথবা 6 হতে পারে, অথবা 7 হতে পারে। দ্যাট মিনস যে কোনো কিছু, এভরিথিং, যে কোনো কিছু হতে পারে। আমাদের মনে রাখতে হবে যে তখন সমবাহুর ক্ষেত্রে সূত্রটা হবে, মানে ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু এরিয়া ইজ ইকুয়ালস টু হবে হলো √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার, √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার, ঠিক আছে? ওকে ডান, বুঝলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে কমেন্ট করে কোথায় প্রবলেম জানিয়ে দিও, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমাদের মনে তো প্রশ্ন হতেই পারে যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, আমরা তো জানি না, ধরে নিই আমরা জানি না। এবার দেখো, সম মানে কি, সম মানে সমান, আর দ্বি মানে কি, দ্বি মানে দুই, দ্বি মানে দুই, সম মানে সমান, দ্বি মানে দুই, আর বাহু মানে তো বুঝোই, মানে ত্রিভুজের দুইটা বাহু। তার মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, তাই তো? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার দেখি সমদ্বিবাহু ত্রিভুজ চিত্র হিসেবে কেমন হতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজ দেখো, আমি হাতে আঁকতেছি তো, এখন একটু 19-20 হতে পারে, কিন্তু তোমরা বুঝে নিও। যেমন দেখো, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু এখানে সেম, মানে সমান দৈর্ঘ্যের। এটা যদি এটা যদি এ হয় তাহলে এটাও এ, কিন্তু বাকিটা বাকিটা কিন্তু মিল নেই, বাকিটাই এর সাথে মিলবে না। আগেরটা কিন্তু দেখেছি আমরা তিনটাই সেম সেম হয়েছে, কিন্তু এখানে বাকিটা মিলবে না। বাকিটা ধরো অন্য কিছু, ধরে নিই এটা বি। তার মানে এই বাহু আর এই বাহু সমান থাকবে, কিন্তু বাকিটা সমান থাকবে না, অসমান থাকবে। তাকে হলো সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন এই প্রশ্ন হলো, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয়ের সূত্রটা কি হবে? তো চলো আমরা সেটাই দেখে নেই। এখানে দেখো, ক্ষেত্রফল আমি ইংলিশে লিখছি এরিয়া, এরিয়া এ আর ই এ, এরিয়া ইজ ইকুয়ালস টু কি হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে? এরিয়া ইজ ইকুয়ালস টু হবে হলো বি বাই 4, বি ডিভাইডেড বাই 4 √4
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, বি বাই ফোর রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বাই ফোর রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, প্রশ্নটা হলো যে এখানে এই বি কোনটা নিব, বি কোনটা নিব বা এই বা কোনটা নিব, বি নিবা যে একটা বাহুর মান অসমান, মানে এই নিচেরটা, এখানে তো নিচেরটা, কিন্তু এটা যে কোনোটা হতে পারে, মানে যে বাহুটার মান কোনোটার সাথে মিলবে না, কোনোটার সাথে, এটা কি এই বাহুর সাথে মিলে না, এই বাহুর সাথে মিলে না, তার মানে এই বি হলো কোনটা, বি হলো যেটা অসমান থাকবে সেটা হলো বি, তার মানে অসমান বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার, এই এ স্কোয়ার কোনটা, মানে যে দুইটা বাহু সমান সেটা হলো এ, যে দুইটা বাহু সমান সেটার মান হলো এ, তার মানে বি বাই ফোর রুট ওভার এ এস ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে কোনটা বি নিব আর কোনটা এ নিব। ঠিক আছে, না বুঝলে কমেন্ট করিও। ঠিক আছে, এবার আমরা দেখব, আমরা দেখো প্রথমে দেখছি যে তিনটা বাহুই সমান, ডান। এরপরে দেখছি দুইটা বাহু সমান, ডান। এবার একটা বাহু তো কোনোভাবে সমান হতে পারে না। একটা বাহু সমান মানে কি, মানে কোনোটাই সমান না, মানে কোনোটার সাথে কোনোটা মিল নেই। বি মানে কি জানো, বি মানে মানে বিপরীত কিছু বোঝায়, বি মানে বিপরীত কিছু বোঝায়, বি সম মানে সমান না বাহু, মানে যার একটা বাহু সমান না। যেমন ধরো একটা ত্রিভুজ নেই আমি, এখন দেখো এটা দেখে কি মনে হয় যে তার কোনো বাহু সমান, মানে প্রত্যেকটি বাহু অসমান, এই বাহুর সাথে এই বাহুর কোনো মিল নেই, আবার এটার সাথে এটার কোনো মিল নেই, মানে কোনোটার সাথেই কোনোটা মিল নাই, প্রত্যেকটার মানই ভিন্ন ভিন্ন। এখন বোঝার সুবিধার্থে আমরা ধরে নিই যে এই বাহু এ, এই বাহু বি এবং এই বাহু সি, কারণ কোনোটা তো কোনোটা তো মিলে না, তাই তো, মিলে না তো। এখন যদি বিষম বাহু হয়, মানে কোনোটার সাথে কোনোটা যদি না মিলে, তাহলে আমরা কি করব, কি করব সেটা তোমরা দেখে নাও, দেখো, এবার বুঝবা না কিন্তু এর পরে বুঝে যাবা, আগে সূত্রটা লিখি সেটা দেখো। এক্ষেত্রে এরিয়া কি হবে, এরিয়া ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি অ্যান্ড এস মাইনাস সি। আর প্রত্যেকটার শেষে কিন্তু বর্গ একক আছে, মানে ব ডট এ আমি সংক্ষেপে লিখলাম, তোমরা পরীক্ষার খাতায় পুরোপুরি লিখে দিবা। তার মানে বিষমবাহুর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো এরিয়া ইজ ইকুয়ালস টু হলো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন প্রশ্ন হলো, এ তো এখানে দেখলাম, প্রশ্ন তো তোমাদের হতেই পারে যে এ, এখানে এ, এই যে এ, মানে এ হলো এক বাহুর মান, বি, বি হলো আর একটা বাহুর মান, সি, সি হলো আর একটা বাহুর মান, তাহলে এস কোথা থেকে আসে, এস তো এখানে নেই, তার মানে এস কি, প্রশ্ন হতে পারে না। এখন দেখো এস কি সেটাই বোঝাচ্ছি, এস হলো, আচ্ছা এর আগে বলো তোমরা অর্ধপরিসীমা চেনো কিনা, অর্ধপরিসীমা না সরি, তোমরা পরিসীমা চেনো কিনা। পরিসীমা হলো এই ত্রিভুজটার চারটা বাহুর যোগফল, এই ত্রিভুজটার চারটা বাহুর মান যোগ করলে যেটা পাওয়া যায় সেটা তো পরিসীমা, তাই তো, মানে এ বি সি, এই যে এই পুরাটা যতটুক দৈর্ঘ্য নিয়ে গঠিত তাকে বলে পরিসীমা। তার মানে পরিসীমা মানে কি, এখন দেখো পরিসীমা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, পরিসীমা সমান কি লিখতে পারি, পরিসীমা এ প্লাস বি প্লাস সি, তাই তো, এটা পরিসীমা না, পরিসীমা, তাই তো। আর এসটা হলো এখানে অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক, তার মানে এস এস ইজ ইকুয়ালস টু পরিসীমা পরিসীমা ভাগ 2। এখন দেখো পরিসীমা মানে কি, আমরা আগেই দেখেছি পরিসীমা মানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, মানে ভাগ 2। তার মানে এস এর মান কি, এস এর মান হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাই তো, এটাই হলো পরিসীমার মান। তার মানে এস এর মান, আমি যদি টোটালি বাংলা ভাবে বলতে যাই, এস এর মান হবে ওই তিনটার যোগ করে 2 দিয়ে ভাগ,
এর মানে এই তিনটা বাহুর যোগ করে এ প্লাস বি প্লাস সি, তিনটা বাহু যোগ দিলাম, এখন 2 দিয়ে ভাগ। এস এর মান হলো এইটা, ওই প্রত্যেকটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, প্রত্যেকটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। এস মান অর্ধপরিসীমা, আর অর্ধপরিসীমার মান হলো প্রত্যেকটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। এখনে এখনে যদি বিষমবাহুর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, আগে কি করতে হবে? আগে করতে হবে হলো এস বের করতে হবে। এস এর মান বের করে এবার এস এর মান বসাই দিলেই হবে। এখন দেখো আমি এই তোমাদের বোঝার সুবিধার্থে এই দুইটা এক জায়গায় লিখে দিই। এস ইজ ইকুয়ালস টু কি হয়? এস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা হলো তোমাদের এস এর মান। বুঝছো? বুঝছো? এখানে এস এর মান হলো এইটা। ওকে, ঠিক আছে। তার মানে সোজা বাংলায় বলতে গেলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এরিয়া ইজ ইকুয়ালস টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস এ। এসটা হলো অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা মানে এই চারটা বাহু যোগ করে, চারটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, চারটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, ডান। আশা করি তোমাদের ত্রিভুজ সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। যদিও থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, এবার আমরা দেখব চতুর্ভুজ। তো চলো শুরু করা যাক। এখন চতুর্ভুজের ভিতর কি কি ক্যাটাগরি থাকতে পারে? এখানে আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে, রম্বস হতে পারে, এবং নট বাট আর হতে পারে হলো ট্রাপিজিয়াম, তাই তো? এখন তোমাদের হয়তো অনেকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক চেনো, কিন্তু হয়তো অনেকেই ট্রাপিজিয়াম, রম্বস বা এদের কোনোটি চেনো না। যদিও না চেনো, সমস্যা নেই, এখনই দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, এবার আমরা আয়তক্ষেত্র জানবো। আয়তক্ষেত্র হলো কোনটা জানো? আয়তক্ষেত্র হলো যে চতুর্ভুজে, আগে বলো, আগে শোনো, চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজ মানে চারটা বাহু থাকবে। এতক্ষণ আমরা পড়ছি ত্রিভুজ মানে তিনটা বাহু ছিল, ভুজ মানে বাহু। এবার পড়বো আমরা চতুর্ভুজ মানে চারটা বাহু থাকবে, তাই তো? তাই চারটা বাহু। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখানে সংজ্ঞাটা হলো, আয়তক্ষেত্র, আগে একটা চিত্র নিয়ে নিই। আয়তক্ষেত্র হলো এইটা। এইটা মানে যে চতুর্ভুজের বিপরীত দুইটি বাহু সমান, পরস্পর বিপরীত দুইটি বাহু সমান এবং একটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। যে চতুর্ভুজের পরস্পর বিপরীত দুইটি বাহু সমান এবং একটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। একটি কোণ বা প্রত্যেকটি কোণ একই কথা। এবার দেখো, দেখো এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান না? দেখেই তো বোঝা যাচ্ছে সমান। আর এই বাহুটা আর এই বাহুটা সমান না? আমি একটু অন্যভাবে বুঝাই, তোমাদের অন্য কালি দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই লাল লাল দুইটা সমান আর এই হলুদ হলুদ দুইটা সমান, তাই তো? আর এই কোণটা, এখানে যে কোণটা আছে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তার মানে এটা একটা আয়তক্ষেত্র বলতে পারি। এটা কি একটা আয়তক্ষেত্র বলতে পারি? অবশ্যই পারি, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা তো তোমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি না? তার মানে এটা একটা আয়তক্ষেত্র। এখন এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? আর আমরা আর একটা চিত্র নিয়ে নিই। দেখো, এখানে দেখো, এইখানে এইখানে যেহেতু এইটা, যেহেতু তোমার এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু সেম, তার মানে এইটা যদি এ হয়, এইটা যদি এ হয়, এইটাও হবে এ। আবার দেখো, আবার দেখো, এখানে এই বাহু আর এই বাহু সমান না? তার মানে এইটা যদি বি হয়, তার মানে এটাও হবে বি, তাই তো? তার মানে এ এ বি বি। এবার আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এরিয়া ইজ ইকুয়ালস টু হবে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দেখো, দৈর্ঘ্যের মান কি দেওয়া আছে? দৈর্ঘ্যের মান এ, মানে দৈর্ঘ্য মানে বড়টা এ। আর প্রস্থের মান কি দেওয়া আছে? প্রস্থের মান দেওয়া আছে বি, বি। তার মানে ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু বি। এভাবেও মনে রাখতে পারো, অথবা এভাবেও মনে রাখতে পারো যে দৈর্ঘ্য এ ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা এ ইন্টু বি। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ ইন্টু বি।
এবার দেখো নেক্সট কি আছে, নেক্সটে আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র তোমরা যদি আয়তক্ষেত্র বুঝে থাকো, বর্গক্ষেত্র সহজে বুঝতে পারবা। বর্গক্ষেত্র হলো সেইটা আয়তক্ষেত্রের মতনই, কিন্তু এখানে চারটা বাহুই সেম। এই বাহু, এখানে চারটা বাহু সেম, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটাই সেম সেম। তার মানে এটা যদি এ হয়, তার মানে এটাও এ, এটাও এ, এটাও এ। এখনই দেখো এক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তার মানে আগেরটা কি লিখছি সেটা দেখাই। এ সংক্ষেপে লিখলাম, এ ইজ ইকুয়ালস টু কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? এখন দেখেন দৈর্ঘ্যের মান কি দেওয়া আছে, এ। এবার দেখো প্রস্থের মান কি দেওয়া আছে, এ। তার মানে এ এ মানে কি, এ স্কয়ার। এ স্কয়ার না, এটাই তো, এটাই তো হবার কথা। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, সেটা হবে হলো দৈর্ঘ্য গুণ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কি তাই তো? সরি, ওকে, ঠিক আছে পারছো। মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু এ। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্ষেত্রে এরিয়া কি হবে, এরিয়া ইজ ইকুয়ালস টু হলো এ স্কয়ার। অথবা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো, বাহু স্কয়ার, কারণ এখানে তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। এই এ মানে বুঝাইছি যে একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি জানো তাহলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রটা হলো এ স্কয়ার বা বাহু স্কয়ার। ওকে, ডান, বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমি একটা মার্ক করে দিলাম। নেক্সটে আমরা পড়বো সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে আমাদের দুইটা কেস আছে, দুইটা কেস আছে। সামান্তরিকের ক্ষেত্রে আমাদের দুইটা কেস আছে। একটা কেসে তোমার ধরো ভূমি দেওয়া থাকবে আর উচ্চতা দেওয়া থাকবে। এখনো তোমাদের প্রথমে প্রশ্ন হতে পারে যে সামান্তরিক কি, আমি তো সামান্তরিকই চিনি না। হতেই পারে, সামান্তরিক হলো সেইটা যার, এখন দেখো এক্ষেত্রে এক্ষেত্রে এই আর এই বাহু সমান না, আর এই বাহু আর এই বাহু সমান না। মানে সামান্তরিক হলো সেইগুলা যার বিপরীত, পরস্পর বিপরীত বাহুগুলো সমান, এবং বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণদ্বয়ও সমান। এই কোণ আর এই কোণটা কিন্তু সেম। অনুরূপভাবে এই কোণ আর এই কোণটা কিন্তু সেম। মানে সামান্তরিক হলো পরস্পর বিপরীত দুইটি বাহু। যেমন এখানে আমি দেখাইছি যে এই বাহু, এই বাহু আর এই বাহু সমান। আবার এই বাহু আর এই বাহু সমান। আবার এই কোণ আর এই কোণ মানে বিপরীত কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। তার মানে এটা একটা সামান্তরিক। এবার সামান্তরিক যদি হয়, এক্ষেত্রে ধরো কেস ওয়ানে তোমার কি দেওয়া থাকতে পারে, দেওয়া থাকতে পারে এখানে ধরো ভূমি দেওয়া আছে মানে এইটুকুর মান, এই নিচের এইটুকুর মান ধরো দেওয়া আছে, এই যে এইটুকুর মান, এইটুকুর মান দেওয়া আছে, এটা ধরো ভূমি বি, ধরো বি, ভূমি হলো বি, ভূমি হলো বি, ধরো বি দেওয়া আছে। আর দেওয়া আছে উচ্চতা। উচ্চতা মানে কি, মানে এখান পর্যন্ত লম্ব দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব। এটা ধরো উচ্চতা, ধরো ধরে নাও এইচ, এইচ মানে হাইট, তাই তো? এখানে দেখো কি কি দেওয়া আছে, এক দেওয়া ভূমি আর এক দেওয়া আছে উচ্চতা। আমরা ফ্রেশ একটা চিত্র আঁকি এখানে। এক্ষেত্রে দেখো এটা হলো ভূমি, এটা এটা হলো ভূমি, মানে বি, বি, আর এটা হলো এস, তাই তো? মানে ভূমি দেওয়া আছে আর হলো উচ্চতা দেওয়া আছে। এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, এরিয়া মানে ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কি হবে, ভূমি
গুণন উচ্চতা। ডান। তার মানে ভূমি মানে কি? ভূমি মানে বি ইন্টু উচ্চতা মানে কি? উচ্চতা মানে এইচ। ওকে, ঠিক আছে। তার মানে সামান্তরিকের কেস ওয়ানের ক্ষেত্রে, মানে যখন ভূমি দেওয়া থাকবে উচ্চতা দেওয়া থাকবে, তখনই তখনই কি হবে? এরিয়া ইজ ইকুয়ালস টু হবে ভূমি ইন্টু উচ্চতা। তখন হবে ভূমি ইন্টু উচ্চতা। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এটাই হলো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কেস ওয়ানের ক্ষেত্রে। এখন দেখো এখানে কেস টু আছে। কেস টুর ক্ষেত্রে কি হতে পারে? কেস টুর ক্ষেত্রে কি হতে পারে? এখানে হতে পারে যে যে তোমার সামান্তরিকের সামান্তরিকের ধরো একটা কর্ণ দেওয়া আছে, আর ওই কর্ণ থেকে লম্ব দূরত্ব। মুখে বললে নাও বুঝতে পারো। চলো আমরা চিত্র রেখে দেখি। এটা একটা সামান্তরিক হয়েছে না? হয়েছে। এবার দেখো এক্ষেত্রে এই দিকে ধরো একটা কর্ণ টানলাম, এই কর্ণটার মান ধরো দেওয়া আছে বি। আচ্ছা, ডি ধরি আমরা। এই কর্ণটার মান ধরো দেওয়া আছে ডি। এই কর্ণটার মান দেওয়া আছে ডি। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এখানে লম্ব দূরত্ব দেওয়া আছে। এই বিন্দু থেকে এখানে লম্ব দূরত্ব দেওয়া আছে। তা এক্ষেত্রে কি হবে? লম্ব দূরত্ব ধরো এইচ দেওয়া আছে, লম্ব দূরত্ব এইচ দেওয়া আছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে এরিয়া ইজ ইকুয়ালস টু হবে ডি ইন্টু এইচ। তার মানে কর্ণ গুণন লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব, তাই তো? কর্ণ গুণন লম্ব দূরত্ব ডি ইন্টু এইচ। এই কেসটা বেশি কাজে লাগে না, তবে যেগুলা ক্রিয়েটিভ পরীক্ষা মানে অ্যাডমিশনে এই টাইপেরটা বেশি আসে, কিন্তু একাডেমিকে এটা বেশি আসে না। কিন্তু তোমরা জেনে রাখো, যেহেতু আমি বলছি যে যত টাইপেরটা আছে সবগুলা করাবো, এই কারণেই আমি এটা বলে দিচ্ছি। ঠিক আছে? এরিয়া ইজ ইকুয়ালস টু হবে ডি ইন্টু এইচ, মানে কর্ণ ইন্টু লম্ব দূরত্ব। ওকে, ডান। বুঝতে পারছো? ঠিক আছে। এবার দেখো, এবার হলো রম্বস। রম্বস মানে কি জানো? রম্বস অনেকটা বর্গের মতন। মানে বর্গকে একটু চাপ দিয়ে তুমি একটু শেপটা আলাদা করে দিছো। শেপটা আলাদা মানে আগে আমরা একটা চিত্র নিই, দেখি। রম্বসের একটা চিত্র নিয়ে নিই। রম্বসের একটা চিত্র নেই। ওকে, ঠিক আছে, ডান। দেখো চিত্রটা একটু ছোট হয়ে গেছে। এক্ষেত্রে দেখো ঘটনাটা কি ঘটছে। এক্ষেত্রে দেখো এখানে চারটা বাহুই সেম। মানে এই বাহুটা, এই বাহু, এই বাহু, এই বাহু, চারটা বাহুই সেম। চারটা বাহুই সেম। ধরো বোঝার সুবিধার্থে ধরে নাও, যদি এই বাহুটা এ হয়, এই বাহুটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। ঠিক আছে? তো চারটা বাহুই সেম। রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে সংজ্ঞাটা হলো যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং বিপরীত কোণদ্বয় সমান। যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং বিপরীত কোণদ্বয় সমান তাকে রম্বস বলে। যেমন আমরা হাতে একটা চিত্র আঁকি। এখন দেখো এখানে এইটা 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 চারটা বাহু সমান। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। আর কি আছে? আর আছে হলো এই বিপরীত, মানে এই কোণ আর এই কোণ সমান। আবার অনুরূপভাবে এই কোণ আর এই কোণ সমান। এটাকে রম্বস বলে। এখন রম্বসের ক্ষেত্রে তোমাদের কেসটা কি হতে পারে? কেসটা থাকবে তোমাদের ধরো দুইটা কর্ণ দেওয়া থাকবে, তখন তখন নির্ণয় করতে হবে। দুইটা কর্ণ দেওয়া থাকবে তখন নির্ণয় করতে হবে। এখন দুইটা কর্ণ দেওয়া থাকবে, দেখো চিত্র এঁকে দেখাচ্ছি। দেখো দুইটা কর্ণ মানে কি? কর্ণ মানে ধরো এই বরাবর একটা কর্ণ আর এই বরাবর একটা কর্ণ। ধরো এইটা হলো D1 আর এই কর্ণটা হলো D2। এরকম দুইটা কর্ণ দেওয়া থাকবে। এক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল কি হবে? তখন এরিয়া
এরিয়া ইজ ইকুয়ালস টু হবে কর্ণদ্বয়ের গুণফল ইনটু হাফ, তাই তো? কর্ণদ্বয়ের গুণফল ইনটু হাফ, আমি নিচে লিখলাম, মানে প্রথমে নিয়ে আসি হাফ ইনটু কর্ণদ্বয়, তো এখানে ডি আর টু, তাই তো? তার বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের ফল ইনটু হলো হাফ, এখানে ধারণা বিধায় আমি নিচে লিখছি, বুঝতে পারছো? তার মানে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের হবে না। নেক্সটে যাই, নেক্সটে কি আছে? নেক্সট আছে হলো ট্রাপিজিয়াম। এখন প্রশ্ন হলো ট্রাপিজিয়াম মানে কি? ট্রাপিজিয়াম হলো একটা চিত্র এখানে, ট্রাপিজিয়াম এইরকম, তোমাদের দুইটা বাহু পরস্পর বিপরীত বাহু সমান্তরাল হবে এবং বাকি দুইটা অসমান্তরাল হবে, একে বলে হলো ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের পরস্পর দুইটি বাহু সমান্তরাল এবং বাকি দুইটি অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ধরো এখন এই বাহুর মান দেওয়া থাকবে এ, এই বাহুর মান দেওয়া থাকবে বি, আর ধরো এদের লম্ব দূরত্ব দেওয়া আছে এইচ। এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? এরিয়া ইজ ইকুয়ালস টু হবে হলো এই দুই বাহু সমান্তরাল দুই বাহুর যোগফল, মানে এ প্লাস বি সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু ইনটু এইচ মানে লম্ব দূরত্ব এইচ ডিভাইডেড বাই 2, মানে এ প্লাস বি সূত্রটা দাঁড়ায় এই সমান্তরাল দুই বাহুর যোগফল, মানে এ প্লাস বি ইনটু লম্ব দূরত্ব গুণ লম্ব দূরত্ব ডিভাইডেড বাই 2। ওকে, ঠিক আছে? বুঝতে পারছো ট্রাপিজিয়াম নির্ণয়ের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? ঠিক আছে, ডান। এবার দেখি, এবার আমাদের চতুর্ভুজের সকল টাইপ শেষ। এখন আমরা একটু বৃত্ত সম্পর্কে হালকাভাবে টাচ করে নিব। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হলো বৃত্ত তো বুঝোই, বৃত্ত মানে এই গোল্লা, তাই তো? গোল্লা থেকে এখন এই মাঝ বিন্দু থেকে এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া থাকবে, ব্যাসার্ধ ধরে নাও আর। এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? এরিয়া ইজ ইকুয়ালস টু হবে পাই আর স্কয়ার, মানে পাই ব্যাসার্ধ স্কয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই পাই মানে কি? তোমরা হয়তো অনেকে পাইটা কি, এই পাইটা কি? পাইয়ের মান হলো 22 ডিভাইডেড বাই 7, অথবা এটাকে এইভাবেও লিখতে পারি 3.14, মানে এই পাইটা হলো একটা ধ্রুবক যেটার মান হলো 3.1416 যদি সম্পূর্ণ বলতে যাও, বা সম্পূর্ণ না বললেও এই পর্যন্ত রাখলেই হয় 3.14। তার মানে কোনো বৃদ্ধি ব্যাসার্ধ দেওয়া তাহলে সহজেই তুমি তার এরিয়া নির্ণয় করতে পারবে এই সূত্র দিয়ে, পাই আর স্কয়ার, আর পাই মান হলো 3.14। ওকে, ডান। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর যদি নতুন কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় তাহলে সেটাও জানাতে পারো। আর ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করে দিও। ওকে, ডান। ঠিক আছে, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।